মেঘ পিহুকে নিয়ে সারার সাথে দেখা করতে স্টেজের দিকে যায়। বউয়ের সাজে সারাকে ভীষণ সুন্দর লাগছে। আশপাশের সবাই ছবি তুলছে, ভিডিও করছে। মেঘ আর পিহুকে দেখে সারা ইশারা করে কাছে ডাকে। আরে তোমরা কেমন আছো? এই তো আপু, ভালো। তোমার কি খবর? আর বলবো না, এই বিয়ের সাজ নিয়ে এতক্ষণ বসে আছি, অবস্থা একদম খারাপ। রুদ্ররা আসেনি? হ্যাঁ, সবাই এসেছে। আচ্ছা তোমরা ভেতরে যাও। সারার সাথে কথা বলে তারা বাড়ির ভেতরে গেল। সোফায় বরপক্ষের সবাই বসে আছে। রুদ্র মেঘ আর পিহুকে দেখে ইশারা করলো পাশে এসে বসতে। তারা বাধ্য মেয়ের মতো গিয়ে রুদ্রের পাশে বসে। সারার পরিবারের লোকজন তাদের আপ্যায়নে ব্যস্ত। এতক্ষণেও সুমনাদের দেখা না পেয়ে মেঘ পিহুকে জিজ্ঞেস করে, সুমনারি কি এখন আসেনি? মেঘের কথায় রুদ্র পাশ থেকে বলে, আসছে। মাঝপথে গিয়ে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিল। রুদ্র আর তার বন্ধুরা মিলে হাসি ঠাট্টায় মেতে ওঠে। ঠিক তখনই অনু এসে হাজির। পাতা রঙা শাড়ি পরে বেশ সুন্দর লাগছে তাকে। মেঘের চোখ তার দিকেই যায়। রুদ্রকে দেখে অনু সামনে এসে মলিন হাসিতে বলে, কেমন আছিস? রুদ্র কোনো জবাব দিল না। অনু তখন মেঘের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, কেমন আছো মেঘ? মেঘ ও হাসি মুখে জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ। আপনি? আছি একরকম। আমার ঢঙের গাড়ি চালানো শিখেছো, পারে না চালাতে, তাও আবার চালাতে এসেছে। সুমনার আগে ফুঁসে কথাটা বলতে বলতে এগোতে থাকে। সাদ অসহায় গলায় বলে, আরে মেরিমা, বুঝো তো ব্যাপারটা, আমার দোষ না। রাস্তায় কংক্রিটের জন্য টায়ার পাঞ্চার হয়েছে। তো ওগুলো যে রাস্তায় আছে দেখোনি কেন? আজব, আমি তো গাড়ির ভেতর ছিলাম। রাস্তার বাইরে কি আছে আমি কিভাবে দেখবো? কথার মাঝেই হঠাৎ একটা মেয়ে এসে খপ করে সাদের গলায় ঝরে পড়ে। সাদ বেবি, আমাকে ব্লক করলে কেন? আই মিস ইউ। এমন দৃশ্য দেখে সুমনা থমকে দাঁড়ায়। এক হাত কোমরে দিয়ে চোখ কড়া করে তাকায়। সাদ তাড়াতাড়ি মেয়েটাকে সরিয়ে নিয়ে শুকনো ঢোক গেলে সুমনার দিকে তাকিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ খালাম্মা, আমার বউ আছে, দয়া করে দূরত্ব বজায় রাখুন। মেয়েটি আবারও সাদের গা ঘেঁষে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, সাদ বেবি, কি সব বলছো? হোয়াট ইজ খালাম্মা? আই অ্যাম ইয়োর ট্রাপ। বাকিটা শেষ করার আগেই সুমনা চটে গিয়ে মেয়েটার চুল পেছন থেকে টেনে ধরে। ব্যথায় মেয়েটি চেঁচিয়ে ওঠে। এই কি করছো? চুল ছাড়ো। সাদ শুধু গিলে গিলে তাকিয়ে থাকে, মুখ খোলে না। জানে কিছু বললেই বড়সড় বোমা ফাটবে তার উপর। সুমনা টেনে মেয়েটিকে সাদের কাছ থেকে দূরে নিয়ে এসে ছেড়ে দেয়। শোনোনি, তার একটা বউ আছে, তাও কাছে ঘেঁষতে আসছো কেন? মেয়েটি রাগে বলে, তোমার এত সাহস কে দিয়েছে আমার চুল ধরার? আর তুমি কে আমাদের মাঝে? ও হ্যালো, আমি না, তুমি আমাদের মাঝে এসেছো। আরেকবার যদি সাদের আশেপাশে দেখি, ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দেবো। বলেই সাদের হাত ধরে টেনে বাড়ির ভেতরে ঢোকে। তারপর মেঘদের দেখে তাদের পাশে গিয়ে বসে। ড্রয়িং রুমে নাস্তা চলতে চলতে ছোটদের আড্ডাও বেশ জমে উঠেছে। এক একজন মেতে আছে একে অপরের বিয়ের খবর নেওয়ায়। সারার ছোট ভাই সায়েম ফারহানকে উদ্দেশ্য করে বলে, রুদ্র ভাই তো বিয়ে করেই ফেলেছে, তা আমাদের ফারহান ভাই কবে বিয়ে করবেন? ফারহান শান্ত গলায় উত্তর দেয়, তার কুরকুরানি উঠেছে তাই করেছে, আবার কুরকুরানি উঠলে ভেবে দেখব। রুদ্র ভাবলেশীনভাবে পায়ের ওপর পা তুলে বলে, কুরকুরানি উঠতে মেশিন সচল থাকা লাগে। অচল মেশিনে কি আর এত সহজে কুরকুরানি ওঠে? রুদ্রের কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠে। মেয়েদের অনেকে আবার বেশ লজ্জাও পায়। ফারহান তখনও শান্তভাবে বলে, তুই কি আমার সাথে ট্রাই করে দেখেছিলিস অচল না অচল? আমি তোর মতো ওইটা? এদের ঝগড়া দেখে মেঘ পিহুকে ফিসফিসিয়ে বলে, এদের ঝগড়া দেখলে মনে হয় দুই সতীন। এত লেগে থাকে কেন? পিহুও আসতে বলে, আমিও বুঝি না আসল কারণটা কি। ঝগড়াটা যেন বেশি দূর না যায় সেজন্য শান্ত হেসে বলে ওঠে, আরে এসব বাদ দাও, আগে আমাদের রাফানের খবর জানো? সে তো সায়ানের বিয়ের পরপরই কনে দেখতে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই রাফানকে চেপে ধরে। কাকে দেখতে যাবে, কে সেই মেয়ের নাম কি? রাফান মুচকি হেসে পিহুর দিকে একবার তাকিয়ে বলে, সে এমন একজন যাকে আমি ভালোবাসি। অনুভূতি অল্প দিনের হলেও এই অল্প দিনকে স্থায়ী করতে আমি শিগগিরই তাকে আমার করে নেব। তখন সবাই দেখে নিও কে সেই মেয়ে। রাফানের কথায় সবাই বেশ মুগ্ধ হয়। সামিয়া পাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে ভাবে, সবাই নিজের ভালোবাসাকে আপন করে পাচ্ছে, শুধু আমি এক হতভাগী। এমন সময় রুদ্র সবাইকে তাড়া দেয়, বউকে হলুদ লাগিয়ে তাড়াতাড়ি যেতে হবে, বাড়িতেও তো প্রোগ্রাম আছে।
তার কথায় আড্ডার ইতি টেনে সবাই একে একে বাড়ির বাগানের প্যান্ডেলের দিকে যায়। ফারহান তখনও সোফায় বসে ফোন টিপছে। সবাই বেরিয়ে গেলে পিহু আসতেই পা ফেলতে ফেলতে তার সামনে এসে দাঁড়ায়। ফারহান ভ্রু কুচকে তাকাতেই সে জিজ্ঞেস করে, আপনি যাবেন না? বসে আছেন যে? ফারহান উত্তর দেয়, কাজ আছে, একটু পর যাচ্ছি, তুমি যাও। কিন্তু পিহু যায় না, দাঁড়িয়ে ফারহানের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে কোনো কথা বলবে কি বলবে না ভেবে দ্বিধায় আছে। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারহান ফোনে চোখ রেখে গম্ভীর গলায় বলে, কি হলো, যাও। পিহু আর না ভেবে ধপ করে বলে ফেলে, আসলে কি আপনার মেশিনের সমস্যা? কথা শেষ করে সে ভৌ দৌড় দেয়। ফারহান হঠাৎ এমন প্রশ্নে হক চুকিয়ে সামনে তাকায়, কিন্তু কেউ নেই। পাশ ফিরে দেখে শাড়ির কুচি ধরে কোনো মতে দৌড়ে বেরিয়ে যাচ্ছে পিহু। ফারহান বিড়বিড়িয়ে বলে, ভাইটার মতোই বেয়াদব হয়েছে। মেঘ আর সুমনা পিহুকে দৌড়ে আসতে দেখে বলে, কি রে, এইভাবে কেন দৌড়াচ্ছিস? পিহু তাদের সামনে এসে চারপাশে তাকিয়ে বলে, না, এমনি আর কি। তবে একটা জিনিস লক্ষ্য করেছিস? মেঘ আর সুমনা কপাল কুচকে কি বলতেই পিহু বলে, রিককে দেখেছি না? যেই ছেলে আমাদের পিছে আঠার মতো লেগে থাকে সেইটা এখন উধাও। ডাল মে কুছ তো কালা হ্যাঁ। পিহুর কথা শুনে সুমনা বলে, নেহি নেহি, পুরো ডালটাই কালা হ্যাঁ, ওদিকে দেখ। সুমনা আঙুল দিয়ে ইশারা করতেই সবাই তাকায়। স্টেজ থেকে একটু দূরে এক সাইডে রিক বসে আছে, পাশে তখনকার সেই মেয়েটি। মেঘরা জহুরি চোখে তাকিয়ে মেঘ বলে, এইটা ওই মেয়েটা না? ওই যে শায়ন ভাইয়ের বোন মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, তবে ওর সঙ্গে রিক কি করছে? সুমনা এগিয়ে গিয়ে বলে, চল, বেটাকে হাতে নাতে পাকড়াও করার সময়। তোমার নামের মতোই তুমিও অনেক মিষ্টি। মিষ্টি রিকের কমপ্লিমেন্ট পেয়ে হালকা হাসে, তারপর বলে, ধন্যবাদ ভাইয়া। মিষ্টির মুখে ভাইয়া শুনে রিক তৎক্ষণাৎ বুকে হাত দিয়ে আহ করে ওঠে। মিষ্টি একটু ভরকে গিয়ে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? রিক মিষ্টির দিকে তাকিয়ে বুকে হাত রেখে বলে, ভাইয়া ডেকো না, এখানে ব্যথা লাগে। তখনই কারো গলায় রিক মিষ্টি দুজনেই পাশ ফিরে তাকায়। হ্যাঁ হ্যাঁ, ভাইয়াটাকে ওর অ্যালার্জি আছে, তুমি বরং আঙ্কেল ডেকো। পিহুর কথায় মিষ্টি হেসে ওঠে, আর রিক পিহুদের দেখে আতকে উঠে দাঁড়ায়। হেই রে, দিবে রে দিবে, এতক্ষণে সব চেষ্টায় জল ঢেলে দিবে। দ্রুত বলে, তোরা এখানে কি করছিস? যা এখান থেকে, যা যা। রিকের কথায় পাত্তা না দিয়ে সুমনা বলে, তুই আগে বল, তুই এখানে কি করছিস? মিষ্টি, তোমাকে কি এই রিক দা ফিক ডিস্টার্ব করছে? মিষ্টি মাথা নেড়ে বলে, না না আপু, আমি অনেকটাই ক্লান্ত ছিলাম। উনি এসে আমার সঙ্গে শুধু গল্পই করছিলেন, আমার ভালোই লেগেছে, উনি অনেক ফানি। মেঘদের আর কিছু বলার সুযোগ না দিয়ে রিক নিজেই দ্রুত সেখান থেকে চলে যায়। সে যেখানে থাকুক নিজের নামে যা যা সুনাম করেছে সব কিছুর ওপর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেবে। রিককে চলে যেতে দেখে সবাই হাসি ধরে না রেখে বলে। তাদের হাসাহাসির মাঝে হঠাৎ এক মধ্যবয়সী আন্টি এসে দাঁড়ায় সামনে। মেঘের থোত না ধরে এদিক সেদিক ঘুরিয়ে দেখে বলে, নাম কি তোমার? বউয়ের কি লাগো? বলেই মেঘকে আর উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে পাশ থেকে একটা ছেলেকে টেনে এনে দাঁড় করায়। ছেলেটি হাবলার মতো সব দাঁত বের করে হাসছে। তা দেখে মেঘ, পিহু, সুমনা তিনজনেই একসঙ্গে একবার মহিলার দিকে, তারপর ছেলেটির দিকে তাকায়। মহিলাটি ছেলের সারা মুখে হাত বুলিয়ে বলে, এটা আমার বাবু, ওর নাম মিন্টু, আমার একমাত্র ছেলে, অনেক ভদ্র ছেলে, আমার কথার বাইরে যাই না। সে একজন ডাক্তার, এমন ছেলে হাজারে কি লাখেও খুঁজে পাবে না। পিহু মহিলাটির কথা মন দিয়ে শুনে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, জি আন্টি, আপনার বাবু আসলেই বাবু। মহিলাটির গর্বে বুক ফুলে ওঠে। আমার ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছি, তোমাকে আমি অনেক পছন্দ করেছি। তোমার পরিবারের লোক আছে এখানে? মহিলাটি মেঘকে দেখে বলতেই মেঘ, পিহু, সুমনা থমকে যায়। কি, বিবাহিত বেরিকে আবার বিয়ে দিতে আসছে? তারা কিছু বলতে চায় তার আগেই হঠাৎ কেউ বলে, হ্যাঁ আছে তো, তার পরিবারের লোক এখানে আছে, তার স্বামীও এখানেই। পুরুষালী কণ্ঠে সবাই সেদিকে তাকায়। দেখে রাহুলও সঙ্গে একটা মেয়ে দাঁড়িয়ে। মহিলাটি ভ্রু কুচকে বলে, মানে মেয়েটি বিবাহিত? রাহুল মাথা নেড়ে বলে, জি আন্টি, সে বিবাহিত, সে মিসেস রুদ্র চৌধুরী। বেচারি মহিলাটির মুখটা চুপসে যায়। পরক্ষণে পিহুর দিকে ফিরে বলে, তাহলে তুমিও সুন্দর আছো, তোমার সঙ্গে বিয়ে দেবো। আমাদের পরিবারের মেয়েরা তো সস্তা না আন্টি, যে যেখানে সেখানে বিয়ে ঠিক করে দেবেন। আমরা যার তার হাতে মেয়ে দিই না।
রুদ্রের কথায় মহিলা চমকে উঠল। অপমানিত মুখ নিয়ে থমথমে গলা করে ছেলে নিয়ে চলে গেল। রুদ্র এসে রাহুলের পাশে দাঁড়িয়ে বলে, কাহিনী কি? দেখা যেন তোকে এত ব্যস্ত হয়ে গেছিস। রাহুল হালকা হেসে বলে, আরে না, ওয়েট। পাশের মেয়েটির হাত ধরে সামনে নিয়ে এসে বলল, মিট মাই ফিয়ন্সে সাফা। আর সাফা এ আমার বেস্ট ফ্রেন্ড রুদ্র। রাহুল একে একে সবার সাথে রাফাকে পরিচয় করিয়ে দিল। সাফাও হাসি মুখে মেঘদের সঙ্গে গল্প শুরু করলো। রুদ্র অবাক। সে ভাবে যে এই ছেলেটা তার সাথে শেয়ার করে এক পা এগোতো, হাজারবার জিজ্ঞেস করতো কোনো ডিসিশন নেবার আগে। সেই ছেলে জীবনের এত বড় ডিসিশন নিয়ে ফেললো, অথচ সে জানেও না। সেসব ভাবনা ভুলে মেঘের হাত ধরে বলল, চলো ছবি তুলবো। বলে মেঘকে নিয়ে এগিয়ে গেল। রাহুল আর চোখে তাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ ঘুরিয়ে সাফার দিকে তাকিয়ে ভাবে, সে কি পারবে আমার মনের ভেতরের মানুষকে ভুলিয়ে দিতে? ভালোবাসলে কি ভুলে যাওয়া সম্ভব? স্টেজে রুদ্র মেঘ বিভিন্ন পোজে ছবি তুলছে। যে কেউ তাদের দেখে বলবে অনেক হ্যাপি কাপল। মেঘ একটু ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে, তা দেখে রুদ্র তাকে নিয়ে চেয়ারে বসালো। উঠে গিয়ে ঠান্ডা পানি নিয়ে এলো। নাও এটা খাও, ভালো লাগবে। মেঘ পানিটা হাতে নিয়ে খানিকটা খেয়ে বলে, আপনার মোবাইলটা দিন তো, ছবিগুলো দেখব। রুদ্র মোবাইল এগিয়ে দিতেই মেঘ জিজ্ঞেস করে, পাসওয়ার্ড কি? আমার একমাত্র বউয়ের নাম। মেঘ নিজের নাম দিলেই ফোন খুলে গেল। সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটে উঠল। গ্যালারিতে ঢুকে চোখে পড়ল একটা ফোল্ডারের নাম, আমার বোকা ফুল। নামটা চেনা চেনা মনে হলো, আগে কোথাও শুনেছিল, তবে মনে পড়ছিল না। ভাবনা ভাব দিয়ে সেই ফোল্ডারে ঢুকতেই দেখা গেল তার নানা ছবিতে ভরে আছে। ঘুমন্ত ছবি থেকে শুরু করে অনেক সময়ের ছবি, যা রুদ্র লুকিয়ে লুকিয়ে তুলেছে। এমনকি গতকাল রাতের পড়ার টেবিলে ঘুমিয়ে যাওয়ারও কয়েকটা ছবি আছে। মেঘ অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলল, এসব কি? আপনি লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলেছেন? রুদ্র ভাবলেশীন গলায় বলে, আমার বউ আমি লুকিয়ে কেন তুলবো? এগুলো তো আপনি আমার আড়ালে তুলেছেন। আমার যখন ইচ্ছে হয়েছে তখনই তুলেছি, তুমি দেখোনি? তোমার ব্যর্থতা। মেঘ বুঝলো এই লোকের সাথে যুক্তি করা যাবে না, তাই একটু আগের কাপড় পিকগুলো দেখতে লাগলো। এর মাঝে রুদ্ররা সব ফ্রেন্ড গ্রুপ পিক তুলতে সবাইকে ডাকে। মেঘকে বলে স্টেজের দিকে এগিয়ে যায় রুদ্র। মেঘ ছবি দেখতে দেখতে হঠাৎ রুদ্রের ফেসবুক নোটিফিকেশন চোখে পড়ে। কিছু একটা ভাবনা নিয়ে ফেসবুকে ঢুকতে গেল, আবার ভাবলো অন্য কারো পার্সোনাল জিনিসে পারমিশন ছাড়া ঢোকা ঠিক হবে কিনা। মুহূর্তেই নিজেকে গাড়ি দিল, নিজের জামাইটায় ঢুকতে পারমিশন লাগে নাকি। ফেসবুকে ঢুকে দেখলো 99+ নোটিফিকেশন। একটু আগে পাঞ্জাবি পরার ছবি আপলোড করেছে, মেয়েদের কমেন্টে ভরে গেছে। মাথাটা গরম হয়ে গেল মেঘের। ইচ্ছা মতো কয়েকটা ব্লক মারো। তারপর মেসেঞ্জারে ঢুকে পুরো চ্যাট লিস্ট দেখলো, কেউ নেই এক্সট্রা, শুধু তার ফ্রেন্ড আর কাজিনরা। একটু শান্তি পেল, না জামাইটা লয়াল আছে। মেসেজ রিকোয়েস্টে ঢুকতেই দেখলো মেয়েদের মেসেজে ভরে গেছে। বিরক্ত হয়ে ভাবে, এগুলো আসলেই মেয়ে। আমার জামাইকে প্রশংসা করতে কেমন কেমন লাগে। একটা একটা করে চেক করতে করতে রুদ্রের ওপর রাগ উঠে যায়। বেশিরভাগ মেয়েই তাকে বিয়ের প্রপোজাল দিয়েছে, সে তো ম্যারিড, এরা জানে না। স্টেটাস চেক করো সিঙ্গেল দেওয়া। মেঘের রাগ সপ্তম আকাশে। রুদ্ররা পিক তুলে সবাই আবার সায়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এখন বাজে 8টা। রুদ্র মেঘের কাছে এসে তাড়া দিয়ে বলে, চলো এখন বের হব। তবে মেঘ চুপচাপ তাকিয়ে আছে রুদ্রের দিকে। সে লক্ষ্য করতে দেখে মেঘ ঠোঁট ফুলিয়ে আছে। তা দেখে সে হাঁটু গেড়ে বসে, চিন্তিত গলায় বলে, কি হয়েছে বউ? মেঘ আরও গালগুলো ফুরিয়ে বসে রইল। রুদ্রের মোবাইল তার দিকে এগিয়ে দিল। রুদ্র আবার জিজ্ঞেস করলো, তবে মেঘ একবারও উত্তর দিল না। আরে ভাই বলতো কি হয়েছে? না বলে বুঝবো কেমনে? কেউ কি কিছু বলেছে? খারাপ আচরণ করেছে? মেঘ হালকা স্বরে বলল, না। তুই এমন করে আছো কেন? এমনি। রুদ্র উঠে দাঁড়ায়, বুঝতে পারলো জিজ্ঞেস করেও লাভ হবে না। মেঘের দিকে তাকিয়ে গলা গড়িয়ে বলল, তো মুখ ফোলাবে না, নর্মাল করো ঠোঁট। মেঘ বিরক্ত হয়ে বলল, নর্মালি তো আসে। না নর্মাল নেই, ফুলে আছে। তো থাকুক, আপনার কি? আমার অনেক কিছু। মেঘ রুদ্রের দিকে তাকিয়ে বলল, কি অনেক কিছু? রুদ্র ফুস করে শ্বাস ছেড়ে মেঘের হাত ধরে বাইকের দিকে যেতে যেতে বলল, তা তুমি বুঝবে না বউ। মেঘও রাগ করে আর জিজ্ঞেস করো না। এবার পিহু ইচ্ছে করে গাড়িতে উঠল না ফারহানের সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু ফারহানের আসার নাম নেই। হাতে কয়েকটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক হাঁটছে।
হঠাৎ এক মেয়ের সঙ্গে হালকা ধাক্কা লাগতেই হাতে থাকা ফুলগুলো পড়ে যায় নিচে। বিরক্ত হয়ে নিচু হয়ে তুলতে গেলে শাড়ির আঁচল অনেকটাই সরে যায়, কোমর স্পষ্ট হয়ে ওঠে। ফারহান গেটের দিকে যেতে যেতে দেখে পিহু এখনও সেখানে আছে, নিচু হয়ে ফুল কুড়াচ্ছে। হঠাৎ তার চোখ পড়ে সেই খোলামেলা জায়গায়। দ্রুত চোখ সরিয়ে এদিক সেদিক তাকায়, হঠাৎ দেখতে পায় কয়েকজন ছেলে সেদিকে চোখ রেখে আছে। সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে পিহুর কোমর পেঁচিয়ে তাকে সোজা করে দাঁড় করায়। অপ্রত্যাশিত স্পর্শে পিহু ভয় পেয়ে চমকে পাশ ফিরে তাকায়। ফারহানের চেহারা দেখে আরও বিস্মিত হয়। ফারহান রাগী স্বরে বলে, শাড়ি জায়গা মতো যদি না থাকে তাহলে পরার কি দরকার? ছেলেদের শরীর দেখাতে মজা লাগে। ফারহানের কথায় পিহু অবাক হয়ে নিজের দিকে তাকায়, দেখে পেটটা কিছুটা বেরিয়ে গেছে। দ্রুত ঠিক করতে গিয়ে পাশের দিকে চোখ গেলে দেখে কয়েকজন ছেলে তাকিয়ে আছে। ফারহান তাদের থেকে পিহুকে আড়াল করে দাঁড়ায়। ঠিক করতে হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির দরজা খুলতে পিহু বসে পড়ে, যেন অবাক হওয়ার চরম পর্যায়ে। মনে মনে শুধু একটাই প্রশ্ন জাগে, উনি কি আমার খেয়াল রাখছেন? রুদ্র বাইক চালাচ্ছে আর মাঝে মাঝে মিরর দিয়ে মেঘের দিকে চোখ ছুঁড়ে দেখছে। মেঘ এখনো মুখ ফুলিয়ে রেখেছে, বারবার চোখ যায় খয়েরি রঙের আবরণ করা ঠোঁটের দিকে, যা ফুলিয়ে আছে, যেন ভীষণ টানছে। তবু নিজেকে সামলায়। তুমি কি ঠোঁট নর্মাল করবে না? আমার কিন্তু অন্য কোনো কিছু করতে মন চাচ্ছে। মেঘ হালকা মেজাজে বলে, আমার যা মনে চায় তাই করব। আপনার কি? আপনিও করুন, আপনার যা মন চায়। মেঘের কথাটা শোনার সঙ্গে সঙ্গে রুদ্র নিরিবিলি রাস্তার একপাশে গাড়ি থামিয়ে মেঘকে নামতে বলে। মেঘ আশেপাশে দেখতে দেখতে ভয়ে ভয়ে বলে, এখানে কেন থামলেন? শুনশান রাস্তা, বিপদ হতে পারে। তার কথা মাঝে রুদ্র কোমর ধরে আলগি দিয়ে বাইক থেকে বসিয়ে দেয় মেঘকে। হঠাৎ এমন করায় মেঘ পড়ে যাওয়ার ভয়ে রুদ্রের কলার ধরে বলে, আরে কি করছেন? পড়ে যাব। ডোন্ট ডিস্টার্ব। রুদ্রের কথায় চুপ হয়ে যায় মেঘ। তার চোখ বরাবর তাকানোর আগেই রুদ্র হঠাৎ তার অধর জোড়া টেনে নেয়। কি হচ্ছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে মেঘের। মুহূর্তেই সে মোড়ামুড়ি শুরু করে। এটা দেখে বিরক্ত হয়ে রুদ্র ধমক দেয়। সমস্যা কি? মেঘ ঠোঁটে হাত দিয়ে বলে, আমার লিপস্টিক। আবার দিয়ে নেবে বলে আবারও টেনে ধরে রুদ্র। এবার মেঘ আর নড়ে না, চুপচাপ হালকা তাল মেলাচ্ছে। কিছুক্ষণ পর রুদ্র তাকে ছেড়ে দেয়। মেঘ মাথা নিচু করে সেভাবেই বসে থাকে। রুদ্র ঠোঁট মুছে শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে বলবে? আমি কিছু করেছি? মেঘ মাথা নিচু করে। তা দেখে রুদ্র এক হাতে মেঘের গাল ধরে আদুরে স্বরে বলে, কি করেছি বলো, না বলে বুঝবে কিভাবে? মেঘ মিনমিনিয়ে বলে, আপনি ম্যারিড হয়ে সিঙ্গেল স্ট্যাটাস দিয়ে রেখেছেন। রুদ্রের ভ্রু কুঁচকে যায়। সামান্য এই ব্যাপার? মেঘ রুদ্রের দিকে একবার তাকিয়ে ফের বলে, এই জন্যই তো কত মেয়ে মেসেজ রিকোয়েস্টে বিয়ের প্রপোজাল দিয়েছে। রুদ্র জোরে হেসে ওঠে। মেঘকে নামিয়ে নিজে বাইকে বসে ইশারা করে। মেঘ উঠে বসে। বাইকে স্টার্ট দিয়ে রুদ্র বলে, আমি তো মেসেজ রিকোয়েস্ট চেকই দেই না, আর স্ট্যাটাস চেঞ্জ করার কথাও মাথায় ছিল না, তবে আজকেই করে নেব। মেঘ কিছু বলে না, চুপচাপ শোনে। রুদ্র আবার বলে, কিছু হলে সাথে সাথে বলতে হয়। রাগ দেখানোর হলে দেখাবা, ঝাড়ার হলে ঝাড়বা। মনের ভিতর জমিয়ে রাখলে নিজের খারাপ লাগবে, বুঝলে বউ? মেঘের মাথা নেড়ে সায় দেয়। বাড়ির সামনে গাড়ি থামতেই শান্তকে দেখতে পায়। গাড়ি পার করে রুদ্র এগিয়ে আসে। শান্ত রুদ্রের দিকে জহুরি চোখে তাকিয়ে বলে, কি মাম্মা, লিপস্টিক পরা শুরু করছো নাকি? রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, লিপস্টিক পরবো কেন? ঠোঁট তো তাই বলছে। মেঘ চমকে রুদ্রের দিকে তাকায়, দেখে হালকা লিপস্টিকের দাগ আছে ঠোঁটে। রুদ্র দ্রুত হাত দিয়ে ঘষছে। শান্ত দুষ্ট হেসে যেতে যেতে বলে, ভাবি, মঞ্জুলিকার ঠোঁটের মতো চটকে দিয়েছে আপনার লিপস্টিক। এই রুদ্র শালা এভাবে ভেতরে গেলে যে কেউ অনায়াসে বলে দিবে স্বভাবের কাজের কথা। শান্তের কথায় মেঘ লজ্জায় লাল হয়ে যায়। রুদ্রের দিকে রেগে তাকিয়ে ঠোঁটের উপর হাত দিয়ে দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। উদ্দেশ্য ওয়াশরুম। এদিকে রুদ্র মাথা চুলকে এগিয়ে যায়। হাতের ফুলগুলো ফারহানের দিকে বাড়িয়ে দিয়ে পিহু হাসি মুখে বলে, এই নে। ফারহান একবার তার হাতের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। কি ফুল? তো আমাকে দিচ্ছ কেন? পিহু নিরলস ভাবে বলে দিল, বিকজ আই লাভ ইউ। এত সহজ স্বীকারোক্তি শুনে ফারহানের বুকের ভেতর হঠাৎ কেমন যেন করে উঠল। কিছুটা থমকালেও নিজেকে সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, বাট আই ডোন্ট। পিহু
ক্লান্ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? কেন আবার কি? কেন ভালোবাসেন না? আমি কি খুব খারাপ দেখতে যে আমাকে ভালোবাসা যাবে না? ফারহান শান্ত গলায় বলল, ভালোবাসার রূপ দেখে হয় না, এমনিতেই তুমি দেখতে শুনতে ভালো মেয়ে, অনেক ভালো লাইফ পার্টনার পাবে। এসব বাচ্চামি বাদ দাও, তোমার ফুল লাইফ পড়ে আছে। যদি এতই ভালো হই তাহলে আপনিই আমার হয়ে যান না। ফারহান কোনো উত্তর দিল না। পিহু মন খারাপ করে পাশের সোফায় বসে রইল। বুকটা ভারী হয়ে আছে, কেমন এক অদ্ভুত চাপা ব্যথা। বেশ কিছুক্ষণ নীরবতা। ফারহান কয়েকবার আর চোখে তাকালো। মেয়েটিকে এভাবে দেখে তার মোটেও ভালো লাগছিল না, কিন্তু তার কিছু করারও নেই, সেও আটকা। আপনি কি কাউকে ভালোবাসেন? তার জন্যই কি আমাকে ফিরিয়ে দিচ্ছেন? ভাবনার ভেতর হঠাৎ পিহুর অসহায় কণ্ঠে পাশ ফিরে তাকালো। ওর চাহনি দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি এসব নিয়ে কারোর সাথে কথা বলা পছন্দ করি না, তবে তুমি যেহেতু আমার প্রতি আগ্রহ দেখাচ্ছ তাই তোমাকে সতর্ক বার্তা হিসেবেই বলছি। ভালোবাসি কিনা জানি না, তবে আমি একজনের মায়ায় পড়েছি, যা কাটতে উঠতে পারছি না। আর কোনোদিন পারবো কিনা তাও জানি না। এখন এসব জেনেও তুমি আমার পিছে পড়ে থাকলে তোমারই কষ্ট হবে। পিহুর বুকের ভেতর আচমকা অসহ্য ব্যথা ছড়িয়ে পড়ল। মনে হলো কেউ বুকের ভেতর মুঠো করে কলিজা চেপে ধরেছে। ফারহান অন্য কাউকে ভালোবাসে কথাটা কানে আসতেই গলা শুকিয়ে গেল, মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। তবুও জানতে ইচ্ছে করলো কে সেই ভাগ্যবতী। ছলছল চোখে কাঁপা ঠোঁটে বহু কষ্টে জিজ্ঞেস করলো, কে সে? সে কি অনেক সুন্দর? ফারহানের ভঙ্গিমায় পরিবর্তন এলো। এতক্ষণের গম্ভীর শক্ত মুখে মলিনতার ছাপ পড়ে। শান্ত গলায় বলে, দেখিনি কখনো। পিহুর ভাবভঙ্গি বলতে যায়, চোখ মুখ কুচকে অবাক হয়ে বলে, কি বলছেন? ভালোবাসেন না দেখেননি? ফারহান হেসে উঠল, হাসিটা যেন কিছু লুকানো আছে। হ্যাঁ দেখিনি, কোথায় থাকে জানি না, নামও জানি না, তবে তার মেসেজ পড়া আমার অভ্যেসে পরিণত হয়েছিল। কি? সামান্য মেসেজ পড়ে কেউ প্রেমে পড়ে? তাকে ছবি দিতে বলেননি? ঠিকানা জিজ্ঞেস করেননি কোনোদিন? করেছিলাম, তবে রিপ্লাই আসেনি এখনো। হয়তো অনেক দেরি করে ফেলেছিলাম। আশায় আছি একদিন দেখবে। পিহু মাথায় কিছুই ঢুকছিল না, কনফিউজড হয়ে বলে, যাকে চেনেনি না, এখন যার অস্তিত্ব আছে কিনা জানেন না, তার জন্য অপেক্ষা করা কি বোকামি নয়? ফারহান শক্ত মুখে বলে, এত কথা বলছো কেন? মুখ বন্ধ রাখো। পিহু অসহায় চোখে তাকিয়ে বলে, কারণ আমি আপনাকে ভালোবাসি। ফারহান শান্ত কণ্ঠে বলে, কিন্তু আমি তো ভালোবাসি না। পিহু জোর করে হেসে বলে, আপনার ভালোবাসতে হবে না, শুধু আমি বাসলেই হবে। পিহু উঠে দাঁড়ায়, তপ্ত শ্বাস ছেড়ে স্টেজের দিকে হাঁটা ধরে। মুহূর্তে মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই পিহু পিছু ফিরে বলে, আমি কিন্তু আপনার খারাপ মেশিন নিয়েও মেনে নিব, এমন চান্স মিস করবেন না। বলেই দ্রুত চলে যায়। ফারহান তাজ্জব বনে গেল, এই মেয়েকে ঘুরিয়ে পেঁচিয়ে সে অক্ষম বনে গেল। মুখে ফুটে উঠল, বেয়াদব। সায়ানকে হলুদ মাখানোর পালা শেষ। এখন একের পর এক নাচ গান চলছে। মেয়েদের একটা গ্রুপ ডান্স হবে। মেঘেদের জোর করে মিষ্টি নিয়ে গেছে। আসলে মেঘ একেবারেই যেতে চাইছিল না, রুদ্রকে না বলে। চারপাশে তাকিয়ে রুদ্রকে দেখল না। শেষমেশ সায়ানের রিকোয়েস্টেও আর না করেনি। প্রায় 10-12 জন মেয়ে একসাথে স্টেজে গিয়ে দাঁড়ালো। মেঘকে দেখে সায়ন শান্তরা ভাবি বলে একসাথে চিল্লিয়ে উঠল। রুদ্র তখন ফোনে কথা বলছিল। হঠাৎ তাদের চিৎকার শুনে স্টেজের দিকে তাকালো। ঠিক তখনই গান বেজে উঠল। গানের তালে সবাই শাড়ির আঁচল মাথায় দিল। তাদের দেখে ছেলেরা শীষ বাজিয়ে উল্লাসে চেঁচিয়ে উঠল। রুদ্রের চোখ গিয়ে আটকালো সামনের সারিতে দাঁড়ানো মেঘের দিকে। সবাই একই স্টেপে নাচতে শুরু করলো। ফারহান না চাইতেও বারবার পিহুর দিকেই তাকাচ্ছিল। অন্যদিকে রুদ্র মেঘের নাচে চোখ আটকে পাশে কে আছে না দেখে তার কাঁধে ভর দিয়ে বলে, আরে হায়, কি স্মুথলি নাচছে তাই না? পাশে ফারহান তখন পিহুর দিকে তাকিয়ে নাচ দেখায় মগ্ন। কাঁধে হাতকে দিলেও খেয়াল করেনি। ঘোর লাগা গলায় সেও বলে, আসলে অনেক সুন্দর লাগছে। পরক্ষণে গলার স্বর বোধগম্য হতেই দুজন একসাথে মাথা ঘুরিয়ে তাকালো। চোখাচোখি হতেই তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়ালো। রুদ্র সাথে সাথে বলে, শালা লুচ্চা, মেয়েদের নাচ দেখিস? ফারহান পাল্টা বলে, এই তুইও তো দেখছিলিস। রুদ্র ভাব নিয়ে বলে, আমি আমার বউয়েরটা দেখছিলাম। ফারহান সাথে সাথে বলে, তো আমিও আমার মুহূর্তেই মাথায় আসে কি বলতে নিচ্ছে, সাথে সাথে আটকে যায়। রুদ্র তাকে আটকাতে দেখে পাশ কেটে যেতে নিয়ে হঠাৎ এক হাত দ্রুত ফারহানের নিচ বরাবর নেয়। ফারহান হকচকিয়ে কিছুটা পিছনে যেতেই রুদ্র ডেবিল হেসে হাতটা ঘুরিয়ে কানের পাশে নিয়ে শীষ বাজিয়ে চুল ঠিক করতে করতে অন্যদিকে যায়।
এদিকে ফারহান কটমট করে তাকিয়ে, ভাই বোন দুইটাই পাগল ছাগল অসভ্য। এক বোন সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করে, এখন খালি এরই ভাবনা আসে, পাগল বানিয়ে ছাড়বে। মেঘের নাচ শেষ করে নেমে গেল। সঙ্গে সঙ্গে আবার মিউজিক বেজে উঠল। স্টেজে উঠে এলো সাদ আর রিক। রিকের মাথায় ওড়না, সে মেয়ে সেজেছে। সবাই হইচই করে উঠল, যেন বুঝে ফেলল এখন ধামাকা আসছে। সঙ্গে সঙ্গে সবাই একসাথে আহ করে উঠল, আবারও একসাথে উল্লাসে আহ করে উঠল। এবার সাদ এক হাত রিকের কোমরে দিয়ে স্টেপ শুরু করল। একবার ডানে গিয়ে আবার দুইবার বামে যায়, আর রিক মেয়েদের মতো কোমর দুলিয়ে দুলিয়ে সাদের সাথে সাথে তাল মেলাচ্ছে। দৃশ্য দেখে এক একজন হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। তাদের নাচ শেষ হতেই এবার সবাই মেঘ আর রুদ্রকে কাপড় ডান্সের জন্য চেপে ধরে। সবার রিকোয়েস্টে রুদ্র মেঘকে নিয়ে স্টেজে ওঠে। শান্ত একটা রোমান্টিক গান বাজাতেই তারা তালে তালে নাচতে শুরু করে। কখনো পায়ে পা মেলাচ্ছে, কখনো আবার মেঘকে ঘোরাচ্ছে, কোমর টেনে কাছে নিয়ে যাচ্ছে। সবাই মুগ্ধ হয়ে দেখছে। নাচের পুরোটা সময় রুদ্র একবারও মেঘের দিকে থেকে চোখ সরায়নি। আশেপাশে সবাই এইসব নিয়ে বেশ মাতামাতি করছে। এদিকে সামিয়া দাঁতের দাঁত চেপে দেখছিল। হঠাৎ উঠে চলে যায় বাগানের অন্য পাশে। জায়গাটা নিরিবিলি, সে আকাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। হে আল্লাহ, আমি কি তার জন্য খুব বেশি ক্ষতি করছিলাম? কেন তুমি তাকে আমার করে দিলেন না? আল্লাহ হয়তো তোমার জন্য আরো ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। হঠাৎ কারো কণ্ঠে সামিয়া চমকে পাশে তাকায়। দেখে রাফান পকেটে দুই হাত গুছে দাঁড়িয়ে আছে। সামিয়া দ্রুত চোখ মুছে নেয়। আপনি এখানে? রাফান সামান্য ইতস্তত করে বলে, সরি, আমি ইচ্ছে করে শুনিনি। এদিকে একা আসছিলে দেখে পিছু নিয়েছি। বিয়েবাড়িতে বাইরের ছেলেও আছে, বিপদ তো আর বলা যায় না। সমস্যা নেই। রাফান আরেকটু এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়ে বলে, যদি বলা যায় শেয়ার করতে পারো। কষ্ট শেয়ার করলে কিন্তু কষ্ট কমে। রাফানের কথায় সামিরা ফের আকাশের দিকে তাকায়। চারটা স্পষ্ট, আর রাফানের চোখ সামিরার দিকে চাঁদের আলো সরাসরি যেন তার মুখে এসে পড়েছে। ভীষণ স্নিগ্ধ লাগছে। সামিয়া তপ্ত শ্বাস ফেলে বলে, কাউকে ভালোবেসে তাকে হারিয়ে কি তাড়াতাড়ি মুভ অন করা যায়? রাফান বুঝে যায় মেয়েটার ভেতরে চাপা কষ্ট। সে শান্তভাবে বলে, অবশ্যই করা যায়। তাহলে আমি কেন পারছি না? চেষ্টা করেছো? চেষ্টা করলে সব সম্ভব। সামিয়া তার দিকে তাকিয়ে বলে, করছি তো চেষ্টা, কিন্তু ভুলতে পারছি না। কিভাবে চেষ্টা করছো? নিজের মনকে বুঝিয়ে। রাফান হালকা হেসে বলে, মনকে বোঝাতে গেলে সেই তার কথায় মাথায় আসবে, তখন ভোলার বদলে আরো মনে পড়বে। সামিয়া অসহায় সুরে বলে, তো আমি কি করব? সবার সাথে বেশি বেশি সময় কাটাও, যেমন বন্ধু বা বেস্ট ফ্রেন্ডদের সাথে। যাদের সাথে মন খুলে কথা বলতে পারো, তাদের সাথে মনের ভেতরে সব কিছু শেয়ার করবে। তখন মন ফ্রেশ থাকবে, কষ্ট কমে আসবে এমনিতেই। সামিয়া ফিস ফিস করে বলে, আমার তো ফ্রেন্ড নেই, এমন শেয়ার করার কেউ নেই, কার সাথেই বা বলবো? রাফান ফট করে সামিয়ার দিকে তাকায়। মুখে তার ছিলের হাসি। তার রাফানের ভীষণ মায়া লাগে। সে বুঝতে পারে মেয়েটা সব দিক থেকেই মারা খেয়ে বসে আছে। মনে মনে চিন্তাও হয়, এ পর্যায়ে মানুষ অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে পারে, বিশেষ করে যারা একা একা স্ট্রাগল করে। তখনই কেউ স্টেজের দিকে ওদিক থেকে রাফানের নাম ধরে ডাক দেয়। সে আসছি বলে সামিয়াকে বলে, আমার নাম্বার সেভ করো, যখন একা লাগবে কল দিতে পারো। সামিয়া কিছু একটা ভেবে ফোনে নাম্বার তুলে নেয়। তারপর রাফান চলে যায়। মেঘকে নিয়ে রুদ্র দোতলার উদ্দেশ্যে উঠছে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপচাপ আসো। সায়নের রুমে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। তারপর একদম মেঘের সামনে গিয়ে দাঁড়ায়। মেঘ কৌতূহলী চোখে তাকিয়ে রুদ্র বাম হাতে করে আনা হলুদ একটু একটু করে মেঘের দুই গালে ছোঁয়ায়। তারপর গলায় মেঘের সুরসুরি লাগতেই কেঁপে ওঠে। রুদ্রের হাত আস্তে আস্তে আরও নিচে যায়। পেট বরাবর যেতেই শাড়ির ফাঁকে হাত ঢুকিয়ে পেটেও হলুদ ছোঁয়ায়। মেঘ আবেশের চোখ বুঝে নেয়। রুদ্র তার গাল মেঘের গালের সঙ্গে ঘষে নিজের গালেও হলুদ লাগিয়ে নেয়। সেভাবেই ফিস ফিস করে বলে, আমাদের গায়ে হলুদ হয়ে গেল। মেঘ চোখ খুলে রুদ্রের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। মেঘ কথাটা বলার আগেই হঠাৎ পিহুর কান্না ভেসে আসে। দুজনেই হকচকিয়ে যায়। রুদ্র সাথে সাথে চিন্তিত হয়ে হন্তদন্ত পায়ে মেঘকে ছেড়ে দরজার দিকে এগোয়। দরজা খুলে কুড়ি ঢুরে যেতেই মাথায় রক্ত উঠে যায়। চোখ মুখ লাল হয়ে আসে রাগে। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে, একটা ফুলদানি পায়। সেটাই হাতে করে এগিয়ে যায়। ডিরেক্ট গিয়ে সামনের ব্যক্তির মাথা বরাবর মারে। যাও, রিকের কাছেই যাও।
সাদ অসহায় সুরে পড়ে। আরে ভাই, রিক তো ছেলে। কিন্তু নাচের সময় তো সে মেয়ে সেজেছিল, তাহলে মেয়েই হলো না? তোমার সন্দেহ হলে রিককে এনে চেক দাও না, ছেলে না মেয়ে। ছি! সেই কতক্ষণ ধরে সুমনা তেরা কথা বলেই যাচ্ছে। শুনতে শুনতে বেচারা সাদ ত্যক্ত হয়ে অন্যদিকে তাকিয়ে নিজের এই দশা নিয়ে ভাবছে। ওইদিকে তো কোনো মেয়েই নেই, সেখানে তাকিয়ে আছো কেন? সাদ বাগানের দিকে তাকিয়েছিল। সুমনার কথায় মাথা ফিরিয়ে বলে, এমনি। সুমনা কপট রাগ দেখিয়ে বলে, ও, এখন তো আমি পুরনো হয়ে গেছি, তাই অন্যদিকে তাকাচ্ছ? রিলেশনের শুরুর দিকে তো আমার থেকে চোখে সরাতে না, এখন কি আমি দেখতে অসুন্দর হয়ে গেছি? সাদের মন চাইছে নিজেকে তুলে নিজের আছাড় মারতে। কিসের জন্য সে তাকালো? এখন এটা নিয়েও ঝগড়া করবে এই মেয়ে, তাও নিজেকে শান্ত করে বলে, আরে জান, তেমন কিছু না, এমনি একটু তাকিয়েছিলাম। তুমি তো আমার চোখে এখনো মিস ওয়ার্ল্ড। হয়েছে, আমি বুঝি সব, চুপ থাকো, কথা বলবে না। সাদ ফোঁস করে শ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। তুমি আমার সাথে হুদায় ঝগড়া করে কি পাও? হ্যাঁ, সুমনা মুখ ঝামটা মেরে বলে, শান্তি পাই, শান্তি। সাদ আর কিছু না বলে সুমনার ডান হাত নিজের মুঠোয় নিয়ে বাড়ির ভেতরের দিকে এগোয়। তবে সুমনা হাত ধরে না, আঙুল সোজা করে রেখেছে, মুখ ফুরিয়ে রেখেছে, যার মানে সে রেগে আছে। সাদ বেচারা এগোতে এগোতে বলে, প্লিজ জান, আর রাগ করো না। তোমার সাথে ঝগড়া করতে ভালো লাগে না, শান্তিতে ঘুমাতেও পারি না রাতে। সুমনা ভ্রু কুচকে বলে, তোমার এক্সট্রাও রাগ করলে তোমার ঘুম হতো না? সাদের ইচ্ছে করছে চিৎকার দিয়ে কান্না করতে, নিজের মাথা নিজে ফাটাতে। এই মেয়ে কই থেকে কই নিয়ে যায়, আর কোনো উত্তরই দিল না। পিহুর সামনে হঠাৎ এক 14 থেকে 15 বছরের ছেলে এসে বলে, আপু, আপনাকে রুদ্র ভাই ছাদে ডাকছেন। পিহু ভ্রু কুচকে কেন বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ছেলেটি সরে যায়। পিহু উঠে ছাদের দিকে যেতে থাকে, মনে মনে ভাবছে, ভাইয়া তো কল দিয়েই ডাকতে পারতো, হয়তো মোবাইল সাথে নেই। ছাদে পা দিতেই হালকা ভয় লাগে, সব অন্ধকার। দরজার বাইরে দাঁড়িয়ে উকি দিয়ে ডাকে, ভাইয়া, ডেকেছো কেন? এইদিকে আসো, আমার ভেতরে যেতে ভয় করছে। কোনো সাড়া নেই। বিরক্ত হয়ে ভেতরে ঢোকে, কয়েক কদম যেতে হঠাৎ দরজার শব্দ হয়। ফট করে পেছনে তাকায়, চাঁদের আলো এক অপরিচিত মুখ ভেসে ওঠে। ছেলেটি দরজা বন্ধ করে তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পিহু দ্রুত এগিয়ে গিয়ে বলে, এই কি করছেন? দরজা চেপেছেন কেন? শুনুন। ছেলেটি শান্ত কণ্ঠে বলে, কারণ তোমার সাথে কথা আছে। পিহুর বুক ধুকপুক করছে, এখানে সে একা বিপদ হতে পারে। তো দরজা খুলুন, তারপর কথা বলুন। না, আগে কথা হবে। কয়েকবার বলেও কাজ হয় না। বিরক্ত হয়ে পিহু বলে, তাড়াতাড়ি বলুন, কি বলবেন। হঠাৎ ছেলেটি এগিয়ে আসে। পিহু এক কদম পিছিয়ে যায়। আমার তোমাকে ভালো লেগেছে, আই লাভ ইউ। পিহু তৎক্ষণাৎ বলে, দেখুন ভাইয়া, আমি আপনাকে চিনি না, জানিও না, সো চিনে নিবি আস্তে আস্তে। আমার বাপের টাকার অভাব নেই, 2 দিন পর পর গিফট দিব, ঘুরতে নিয়ে যাব, শপিং করাবো, আর কি লাগবে সব দিব। টাকার গরম দেখে বিরক্ত হয়ে পিহু রেগে যায়। ও হ্যালো, টাকা আমার বাপেরও আছে, ভাইয়েরও আছে। আমি এত নিচু না যে গিফট নেওয়ার আশায় প্রেম করব। আর শোনেন, আমি আপনাকে পছন্দ করি না, আমার থেকে দূরে থাকবেন। বলেই পাশ কাটিয়ে দরজার দিকে যেতে নেয়, কিন্তু পিহুর কথায় ছেলেটি রেগে গিয়ে হাত ধরে টেনে থামায়। মেজাজ দেখাচ্ছিস? বুঝেছি, তুই ভালো কথার মেয়ে না। বলেই পিহুকে জোরে টেনে কাছে আনে। পিহু ছটফট করেও ছাড়াতে পারে না। মেয়ে হয়ে একটা ছেলের সাথে শক্তিকে কুলায়, চিৎকার করেও লাভ নেই ভেবে বুদ্ধি খাটায়। হঠাৎ শান্ত হয়ে যায়। ছেলেটি হাসে, হুদায় এতক্ষণ শক্তি অপচয় করে। আমার হাতেতে কথা শেষ হওয়ার আগে পিহু সোজা তার নিচে জায়গা মতো লাথি মারে। ছেলেটি চিৎকার করে জায়গাটা চেপে ধরে। সুযোগ বুঝে পিহু ঘুরে দৌড় দেয়, কিন্তু মাঝপথে পেছন থেকে ধাক্কা খেয়ে পিহু উল্টে গিয়ে দরজায় ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। 2 হাঁটুতে তীব্র ব্যথা, হাতেও লেগেছে, কপালের একপাশে কেটে গেছে। তাও কোনো মতে উঠে বাঁচার চেষ্টা করে, কিন্তু ছেলেটি এসে চুলের মুঠি ধরে দরজার সাথে চেপে ধরে। ব্যথায় আর নাড়াচাড়া করতে পারে না, কেঁদে চিৎকার করে উঠে, তবে কেউ শোনে না সাউন্ড বক্সের শব্দে। এদিকে ছেলেটি তার আঁচলে হাত দিয়ে বলে, তোকে ভালো অফার দিয়েছিলাম, রাজি হলি না, রাগ তুলে দিলি। বলে আঁচল একটানে খুলে ফেলে, সাথে পিনও উঠে গিয়ে ঘাড়ে লেগে কেটে যায় সে জায়গা। পিহু দরজায় হাত দিয়ে কয়েকবার আঘাত করে, কিন্তু ছেলেটি তাকে টেনে অন্য পাশে নিয়ে যায়, ছাদের রেলিংয়ে চেপে ধরে দাঁড় করে। পিহু মনে মনে ভাবে এখানেই হয়তো সব শেষ। হাত পায়ের ব্যথায় নিজেকে নিজে প্রোটেক্ট করা সম্ভব হয়ে পড়ে, তাও বুকে কিল ঘুষি দিচ্ছে। ফারহানের ইম্পর্টেন্ট কল আসে, সে একটু সাইডে গিয়েছিল। কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ে বাড়ির ছাদের দিকে।
অন্ধকারে দুজনের ছায়া, মনে হচ্ছে ধস্তাধস্তি চলছে। সাউন্ড বক্সের শব্দে কিছু শোনা যাচ্ছে না। ফারহান দ্রুত ছাদের দিকে হাঁটা ধরে, প্রায় দৌড়াতে দৌড়াতে পৌঁছায়। ছাদের দরজার সামনে এসে মেয়েরই কান্নার আকুতি মিনতির শব্দ স্পষ্ট শুনতে পায়। সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ অন করে এগিয়ে যায়। আলো ফেলতে পা থমকে যায়, রাগে হাত মুঠো হয়ে যায়, কপালের রগ ফুলে ওঠে। হঠাৎ লাইট পড়তেই ছেলেটি ভরকে যায়। পেছন ঘুরে তাকাতেই মুহূর্তে এত জোরে এক ঘুষি লাগে মুখে যে কে এসেছে দেখার আগেই সে উল্টে পড়ে যায়। সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে আসে মুখ দিয়ে। পিহু ফারহানকে দেখে কান্না যেন আরও বেড়ে যায়। ভয়ের চোটে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার বুকে, জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। ফারহানের নিঃশ্বাস যেন আটকে আসে পিহুর কান্নার শব্দে। সে আঁচলটা টেনে ভালোভাবে পেঁচিয়ে দেয় পিহুর শরীরে। ভাবতেই শরীর কেঁপে ওঠে। আর একটু দেরি হলে বা সে যদি না থাকতো, দেখতো, তবে পিহুর সাথে কি হতে পারত। চোখ লাল হয়ে ওঠে রাগে। পাশ ফিরতে দেখে ছেলেটি দরজা বেরিয়ে পালাচ্ছে। ফারহান পিহুকে ছেড়ে তার পেছনে ছুটে যায়, করিডোরে গিয়ে তাকে ধরে ফেলে এবং এলোপাথারি পেটাতে শুরু করে। পিহু কোনো মতে ছাদ থেকে নেমে আসে, কান্না যেন থামছেই না। ভয় আর শখ মিলেমিশে সে হেঁচকি তুলে কাঁদছে। রুদ্রবনের কান্নার শব্দে বের হয়ে এসে পিহুকে এমন অপদস্থ অবস্থায় আর ফারহান এক ছেলেকে নির্মমভাবে পেটাচ্ছে দেখে মুহূর্তে কিছু একটা আন্দাজ করে। রাগে চোখ মুখ লাল হয়ে ওঠে, রক্ত যেন টকবক করছে। আশেপাশে কিছু খুঁজতে গিয়ে একটি ফুলদানি হাতে পায়। মুহূর্তে তা নিয়ে এগিয়ে যায় ছেলেটির মাথা বরাবর মারার জন্য। এদিকে উপরে মারামারি দেখে ড্রয়িং রুমে বসা সায়নের বাপ চাচারা উঠে আসেন। রুদ্রকে এভাবে এগোতে দেখে সবাই ভরকে যায়। এটা মাথায় লাগলে সোজা মরে যাবে। ঠিক যেই মুহূর্তে মাথায় মারতে যাচ্ছিল সায়নের বাবা তার হাত ধরে ফেলেন, কিন্তু রুদ্র যেন নিজের মধ্যে নেই। মেঘও পিছু পিছু এসে পিহুকে ওই অবস্থা থেকে দৌড়ে যায় তার কাছে, বুকে জড়িয়ে আঁকড়ে ধরে। রুদ্র ছাড়া মেরে হাত ছাড়িয়ে নেয়। রুদ্রকে আটকাতে না পেরে সায়নের চাচা তাড়াতাড়ি করে হাত থেকে ফুলদানিটা নিয়ে নেয়, যেন বড় কোনো বিপদ না হয়। কিন্তু রুদ্র তখন আর থেমে নেই। তাদের ধাক্কিয়ে এগিয়ে গিয়ে ফারহানের হাত থেকে ছেলেটিকে কেড়ে নিয়ে পাগলের মতো মারতে থাকে। সে জানে না কি করেছে, তবে তার বোনের সাথে কিছু একটা করেছে। মারার ফাঁকে গর্জে উঠে ফারহানকে জিজ্ঞেস করে, এ বাঞ্চুত কি করেছে আমার বোনের সাথে? ফারহান রাগে ফেটে পড়া গলায় বলে, ছাদে একা পেয়ে। আর কিছু বলে না। রুদ্র কিছুটা বাকিটা বুঝে যায়। তার রাগ যেন মুহূর্তে আরও 10 গুণ বেড়ে যায়। নিজের কন্ট্রোল পুরো হারিয়ে ফেলেছে। সবাই ভয় পেয়ে যায় রুদ্রের এই রূপ দেখে। ছেলেটি তা আগে থেকেই ফারহানের হাতে এক রাউন্ড মার খেয়েছে। এবার রুদ্রের হাতে একেবারে মরা মরা অবস্থা। খবরটা ইতিমধ্যেই পুরো বিয়ে বাড়িতে ছড়িয়ে পড়েছে। সায়ান, সাদ, রাহুলরা মিলে কোনো রকমে রুদ্রকে আটকায়। ফারহান নিজের পরিবারের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, এই কুত্তার বাচ্চা কে? কার ইনভাইটে এসেছে বাড়িতে? সায়ান বলে, আমার এক ফ্রেন্ডের ভাই। কেন, কি হয়েছে? রুদ্র এবার সায়ানের কলার ধরে টেনে বলে, তুই যাকে তাকে ইনভাইট করেছিস কেন? এদিকে পিহু সব দেখে ভয়ে আরও জোরে কেঁদে ওঠে। সবারই এতক্ষণে কিছুটা আন্দাজ হয়ে যায় ঘটনা কি ঘটেছে। সায়ানের সেই ফ্রেন্ড সে তাড়াতাড়ি ছেলেটিকে নিয়ে চলে যায়। রুদ্র দ্রুত বোনের দিকে এগিয়ে যায়। পিহু ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। বাচ্চাদের মতো কান্না ভেজা গলায় নালিশ শুরু করে, ভাইয়া তুমি কোথায় ছিলে? এই ছেলে আমাকে ছুতে চেয়েছে, অনেক বাজে টাচ করেছে। বাকিটা আর বলতে পারে না, ফুপিয়ে কাঁদতে থাকে। রুদ্রের চোখেও পানি, বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, যেন কেউ তার কলিজায় হাত দিয়েছে। ছোট থেকে সে বোনকে আগলে রেখেছে, কারো ছায়াও পড়তে দেয়নি। আর আজ কাপা গলায় রুদ্র বলে, পিহু ভাই চলে এসেছে তো, আর কেউ কিচ্ছু করতে পারবে না, ভয় পাস না, তুই আমাদের স্ট্রং গার্ল। এই পিহু একদম কাঁদে না বোন। পিহুর কান্না দেখে মেঘ, সামিয়ারাও কেঁদে ওঠে। উপস্থিত সবার চোখেই ছলছলে ফারহান অসহায় চোখে তাকিয়ে আছে। হাসি খুশি দুষ্ট প্রকৃতির মেয়েটি এখন ভীত জড়সড় হয়ে আছে। রুদ্র পিহুকে রুমে নিয়ে যায়। মেঘ, সুমনা, সামিয়ারাও পিছু নেয়। নিজের হাতে বোনের কপালের রক্ত পরিষ্কার করে ঔষধ লাগায়। তারপর মেঘদের উদ্দেশ্যে বলে, পিহুকে চেঞ্জ করে দেখো আর কোথাও লেগেছে কিনা। সে বেরিয়ে যেতে মেঘ দরজা লাগিয়ে দেয়। ফারহানের মা এসে এর মধ্যে পিহুকে খাইয়ে দেয়। যদিও খেতে চাচ্ছিল না, তবে উনি বুঝিয়ে শুনিয়ে খাওয়ায়। রুদ্র ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, পকেটে 2 হাত। আকাশের দিকে তাকিয়ে বুকটা এখনও ধড়ফড় করছে। নিজের উপরেই রাগ লাগছে। সে তার বোনকে আগলে রাখতে পারেনি। বারবার সেই কথাটাই মাথায় ঘুরছে। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখে ফারহান দাঁড়িয়ে। সে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। রুদ্র অন্যদিকে ফিরে ফারহান শান্ত স্বরে বলে,
প্রথমে না জেনেই মারা শুরু করেছিলি কেন? রুদ্র ভাবলেশীন গলায় উত্তর দেয়। তুই কারণ ছাড়া মারবি না, আর আমার বোন কাঁদছিল। ফারহান কিছুক্ষণ চুপচাপ রুদ্রর দিকে তাকিয়ে থাকে। এখনো আগের মতোই ভরসা আছে, তবে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে। কয়েক সেকেন্ড নীরবতার পর রুদ্র নরম স্বরে বলে, ধন্যবাদ। ফারহান হালকা হেসে রুদ্রর ঘাড়ে একটা চাপড় মেরে যেতে যেতে বলে, তোর মুখ থেকে ভালো কথা শুনলে মনে হয় সাপ বিষ ছেড়েছে। রুদ্র ঠান্ডা গলায় বলে, ভুলে গেছিলাম, কুত্তার পেটে ঘি হজম হয় না। সেই রাতেই রুদ্র চলে যেতে চেয়েছিল, কিন্তু সায়ানের পরিবারের লোকেরা আটকায়। সায়ানের বাবা রুদ্রকে বুঝিয়ে বলে, দেখো বাবা, আমাদের বাড়িতেই এত বড় ঘটনা ঘটে গেল, এর জন্য অত্যন্ত দুঃখিত। যদি সেই ছেলে আমাদের বাড়ির ছেলে হতো তখন আমরা অপরাধ বোধে আটকাতাম না, কিন্তু সে বাহিরের ছেলে। এভাবে যেও না, বিয়েটা শেষ করেই যেও। সায়ানও অনেক রিকোয়েস্ট করে। শেষমেশ রুদ্র রাজি হয়। চিন্তা করে তাদের তো দোষ নেই। সে রাতে মেঘ, সামিয়া আর সুমনা তিনজনেই পিহুর সঙ্গে ছিল। তাকে স্বাভাবিক করতে, ভয় কমাতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। তবু পিহুর ভঙ্গি বদলাচ্ছে না দেখে সুমনা একটা বুদ্ধি আটে। সে অনুযায়ী মুরগির সাউন্ড বাজায় মোবাইলে। মেঘ, সুমনা আর সামিয়া তিনজন মুরগির ডান্স শুরু করে। এক হাত মাথায়, এক হাত কোমরে, একবার ডানে নিচু হয়ে হাঁটে তো একবার বামে। পিহু তাদের নাচ দেখে হেসে ওঠে। তার হাসি দেখে মেঘরাও খুশি হলো। সে রাত তাদের হাসি ঠাট্টায় পার হয়ে গেল। পিহুও কিছুটা নর্মাল হয়। এর মধ্যে সামিয়ার সঙ্গে মেঘের বন্ডিংও কিছুটা ভালো হলো। পরের দিন সকাল 8টায় সবাই নাস্তার জন্য নিচে নামে। নাস্তা করে সবাই ধীরে ধীরে রেডি হতে শুরু করবে। 11টায় রওনা হবে। সেন্টার বেশ দূরে। রুদ্ররা সবাই নাস্তার টেবিলে বসতেই হঠাৎ পাশে কেউ ধুম করে পড়ার শব্দ শুনে চমকে তাকায়। দেখল সকাল সকাল ভুইয়া ভারী ডাইনিং টেবিলে সবাই বসে নাস্তা করছে। হঠাৎ ধুম করে কারো পড়ে যাওয়ার শব্দে সবাই চমকে তাকাতেই দেখে রিক মেঝেতে পড়ে আছে। এক হাত কোমরে দিয়ে কোঁকড়াচ্ছে, অন্য হাতে শাপলা ফুল ধরা। সবাই দ্রুত এগিয়ে যায়। এদিকে রিক পড়ে আহাজারি শুরু করে। ও মাই গড, গাইস হেল্প মি, মাই কোমর ইজ ভাঙ্গা গেল। নাও নোবডি উইল গিভ মি দেয়ার মাইয়া। পড়ে গিয়ে ওর বিটলামি শেষ হয় না। সুমনা রিকের কথায় বলে, প্লিজ বন্ধ ইউর মুখ, নইলে মাইয়ার ফাদার রিজেক্ট ইউ ফর ইউর হাঙ্কু পাঙ্কু ইংলিশ। হেই, শাট ইউর মুখ অ্যান্ড টাইনা তুল মি। এদের আজগুবি ইংলিশ শুনে সবাই হাসতে হাসতে শেষ। সায়ান আর সাদ মিলে রিককে টেনে তোলে। তেমন ব্যথা পায়নি, তবে বেকায়দায় পড়ে কোমরে হালকা লেগেছে। রিককে নিয়ে হাসি ঠাট্টা করতে করতে সবাই নাস্তা শেষ করে উঠে যায়। তবে কেউ একজন খুব গিল্টি ফিল করছে। আসতে পারি ভাইয়া? রিক বিছানায় বসে ফোন টিপছিল। হঠাৎ মেয়েলি ডাকে দরজার দিকে তাকায়। মিষ্টিকে দেখে হেসে বলে, অবশ্যই। মিষ্টি এসে রিকের সামনে হালকা মাথা নিচু করে দাঁড়ায়। সরি ভাইয়া, আমার জন্যই এমন হয়েছে। আরে না, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। মিষ্টি মন খারাপ করে বলে, তাও আমি শাপলা আনতে বলেছিলাম, আর তার জন্যই তো ভিজে গিয়ে পিছলে পড়েছেন। রিক হেসে বলে, আরে তেমন কিছু না, একদম মন খারাপ করো না। তোমার মুখে হাসি না দেখলে আমার ভালো লাগে না। রিকের কথায় মিষ্টি হঠাৎ মাথা তুলে তাকায়। চোখে চোখ পড়তেই লজ্জায় মিষ্টি দ্রুত বেরিয়ে যায়। আর রিক মাথা চুলকে লাজুক হাসি হাসে। মেয়েদের জন্য পার্লারের মেয়ে বুক করা হয়েছে, একটু পরে আসবে। মেঘ সোফায় বসে আছে। অন্যদিকে রুদ্ররা বাইরে কি করছে কে জানে। সায়নের এক কাজিন সাফার সাথে মেঘের বেশ ভাব জমেছে। আলাপচারিতায় জানতে পারে সাফা ডিভোর্সি। মেঘ ইতস্তত করে জিজ্ঞেস করে, তোমার ডিভোর্স হলো কেন? সাফা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি ছিলাম পান্তা ভাত, আর তার পছন্দ ছিল বিরিয়ানি, তাই বিরিয়ানি পেয়ে পান্তা ভাত ফেলে দিয়েছে। মেঘ চমকে যায়। এত সুন্দরী মেয়েকে ছেড়ে কেউ যায়? মুখ ফসকে বলে ফেলে, এমন সুন্দরী বউ রেখেও পুরুষ অন্য নারীতে আসক্ত হয়? সাফা হেসে বলে, নতুন কাপড় কিনলে প্রথমে যত্নে রাখে, পরে পুরনো হয়ে যায়। তবে একটা উপদেশ দিই তোমাকে, জামাইকে সব সময় দেখে রাখবা, না হলে অন্যদিকে যেতে কতক্ষণ। কারো রাগ আশায় সাফা উঠে যায়। মেঘের মাথায় কিন্তু অন্য চিন্তা ঘুরছে। সে উঠে তাদের জন্য বরাদ্দ রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখে। নিজেকে ফিকে লাগছে। নাক একদম খাড়া না, চোখ বড় বড়, গালে মাংস জমে আছে। হাসতে আরও ফুলে যায়। নিজেকে নিজেই বলছে, আমি তো হামরি সুন্দর নই, তাহলে উনি সুন্দরী মেয়ে পেলে আমাকে ছেড়ে দিবেন না তো? ছেলেরা তো স্লিম জিরো ফিগারের মেয়ে পছন্দ করে, আমি তো মোটা হয়ে যাচ্ছি। তবে কি উনি আমাকে আর পছন্দ করেন না?
ভাবতেই বুকের ভেতর কেমন যেন করে ওঠে। শ্বাস নিতে কষ্ট হয়। কিছুক্ষণ যেতেই তা বেড়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়। হাঁসফাঁস করতে করতে বেগের চেন একের পর এক ঘুরে ইনহেলার খুঁজছে, পাচ্ছে না। এমন সময় রুদ্র ফোন নিতে রুমে ঢোকে। মেঘকে অস্থিরভাবে কিছু খুঁজতে দেখে এগিয়ে যায়। কি খুঁজছো? মেঘ তাকাতেই রুদ্র চমকে যায়। দ্রুত টেনে বিছানায় বসায়। মেঘ শ্বাস নিতে পারছে না, ছটফট করছে। রুদ্র ব্যাগের শেষ চেন খুঁড়ে ইনহেলার বের করে দেয়। ইনহেলার নেওয়ার পর মেঘ কিছুটা স্বাভাবিক হয়। ক্লান্ত মাথা রুদ্রের কাঁধে রেখে বসে থাকে। রুদ্র মাথায় হাত বুলিয়ে বলে, খারাপ লাগছে? নেবুলাইজড করবে? মেঘ মাথা নেড়ে না করে। কিছুক্ষণ নীরব থাকার পর রুদ্র জিজ্ঞেস করে, কি হয়েছে বউ? চিন্তিত লাগছে? মেঘ মাথা তুলে আসতে বলে, আপনার কি এখন আমাকে ভালো লাগে না? রুদ্র অবাক। দ্রুত মেঘের গালে এক হাত দিয়ে বলে, কে বলেছে? আমি আমি জিম করব। কেন? আমি মোটা হয়ে যাচ্ছি। তো তো আপনি আমাকে পছন্দ করবেন না? বেশিরভাগ ছেলেদের সুন্দর জিরো ফিগারের মেয়ে দেখলে চোখ আটকায়। রুদ্র নরম স্বরে বলে, কিন্তু আমি তুই মেঘে দিয়ে আটকাই। আমার না স্লিম ভালো লাগে না, মোটা ভালো লাগে। আমার কাছে মেঘকে ভালো লাগে। আমার বউ সব দিক দিয়ে পারফেক্ট। আমি তো তোমার থেকে চোখে সরাতে পারি না, অন্যদিকে কখন আটকাবো? মেঘ লজ্জা আর ভালো লাগার মিশ্র অনুভূতিতে তাকিয়ে হঠাৎ মাথায় একটা প্রশ্ন আসতেই বলে, কিছু পুরুষ সুন্দরী বউ রেখেও পরকীয়া করে কেন? রুদ্র মুখ শক্ত করে। ওরা কাপুরুষ। সুপুরুষ কখনো নিজের বউ রেখে অন্য নারীতে আসক্ত হয় না। মেঘ ফট করে জিজ্ঞেস করে, দ্বিতীয় নারীর জন্য আমাকে ছেড়ে দেবেন না তো? রুদ্র মৃদু হেসে তার জানা ভেদ করে কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। কপালে কপাল ঠেকিয়ে হালকা স্বরে গেয়ে ওঠে, এই প্রণয়ে কথা দিলাম, সূর্য চন্দ্র তারা সাক্ষী থেকো, মরণ যেন হয় না তোমায় ছাড়া। মেঘ শিউরে উঠে মুচকি হাসে। দুই হাতে রুদ্রের গলা জড়িয়ে ধরে। ঠিক তখনই দরজা খোলা পেয়ে সাদ ভেতরে চলে আসে। ভাইয়া, সায়ন ভেতরে দেখেই থেমে যায়। দ্রুত পেছনে ঘুরে বলে, আস্তাক ফিরুল্লাহ, আমি কিছু দেখি নাই। ওর গলা শুনে রুদ্র মেঘ দুজনেই ছিটকে যায়। মেঘ তড়িঘড়ি ওয়াশরুমে ঢুকে পড়ে। রুদ্র কড়া চোখে সাদের দিকে তাকিয়ে বলে, বুঝেছি, সুমনের জন্য ভালো ছেলে খুঁজতে হবে। সাদ ফট করে বলে, না ভাইয়া, তোমরা দরজা খুলে রোম্যান্স করলে আমার মতো ভদ্র সিঙ্গেল সুশীল একটা ছেলে কি বুঝবে? রুদ্র ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলে, তোর বিয়েটা হোক, তারপর দেখছি। ফারহান করিডোর থেকে বেশ কিছুক্ষণ ধরে পিহু আর রাফানকে লক্ষ্য করছে। সোফায় বসে কি নিয়ে যেন হেসে হেসে কথা বলছে তারা। কেন যেন ফারহানের সেটা একদমই ভালো লাগছে না। ভেতরে ভেতরে রাগ জমছে। হঠাৎ করে সে নিচে নেমে আসে। পিহু কথা বলতে বলতে সিঁড়ির দিকে চোখ যেতেই থেমে যায়। ফারহান আসছে পরনে কালো প্যান্ট, নেভি ব্লু শার্ট, ওপরের দুইটা বোতাম খোলা রাখা। হালকা ফর্সা বুকের অংশ দেখা যাচ্ছে। সুঠাম দেহের শার্টটা একদম লেগে আছে, বেশ নজর কাড়া লাগছে। একটু পর হয়তো তার ওপর কোটও পড়বে। এক কথায় পিহুর চোখ সরানো দায়। পিহু, কি ভাবছো? রাফানের ডাকে ঘোর কাটে। চোখ সরিয়ে রাফানের দিকে তাকায়। না ভাইয়া, কিছু না। এর মধ্যেই ফারহান এসে ধপ করে পিহুর পাশে বসে পড়ে। পিহু আর চোখে বারবার তাকাচ্ছে। ফারহান রাফানকে বলে, তোকে সায়ান ডাকছে। রাফান দ্রুত ভ্রু কুঁচকে তাকায়। কেন? আই ডোন্ট নো। ফারহানের ভাবলেশীন জবাবে রাফান উঠে সায়ানদের কাছে চলে যায়। পিহু তখনও চুপচাপ অন্যদিকে তাকিয়ে বসে আছে। ফারহানের কেমন যেন অস্বস্তি লাগলো। এ মেয়ে তাকে সামনে পেয়ে এত চুপ, এমন তো কখনো হয়নি। একটু আগে কি হেসে হেসে কথা বলছিল। বাধ্য হয়ে নিজে থেকেই বলছে, এখন কেমন লাগছে? আগের থেকে ভালো। খেয়েছো? এখানে কি করছো? এমনি বসেছিলাম। মেয়েটি শুধু ছোট ছোট উত্তরই দিচ্ছে, আবার তার দিকে তাকাচ্ছেও না। ফারহান কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করে, রেডি হবে কখন? পিহুর সোজা সাপটা উত্তর, একটু পর হব। ফারহানের রাগ চেপে গেল না, খানিকটা গম্ভীর গলায়। আমাকে কি খারাপ লাগছে দেখতে? পিহু অবাক হয়ে তাকায়। না তো। তো তাকাচ্ছ না কেন? তাকিয়ে কি হবে? কি হবে মানে? আমার সাথে কথা বললে চোখে চোখ রেখে বলতে হবে। পিহু কোনো উত্তর দেয় না। হঠাৎ নরম স্বরে বলে, ধন্যবাদ, আপনার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। কাল আপনি সময় মতো না এলে হয়তো আমি এখন সুইসাইড। ফারহান হঠাৎ হাত দিয়ে তার মুখ চেপে ধরে। পিহু চোখ বড় বড় করে তাকায়। ফারহান সাথে সাথে হাত ছেড়ে দিয়ে নির্লিপ্ত স্বরে বলে, এসব বাজে কথা মুখে আনবে না।
আর ধন্যবাদের প্রয়োজন নেই, কাউকে বিপদে দেখে সাহায্য করা মানুষ হিসেবে এটা দায়িত্ব আমার। পিহু শান্ত চোখে তাকায়, ফারহানের দৃষ্টিও তার দিকে। আমার জায়গায় অন্য মেয়ে থাকলেও এভাবে বাঁচাতেন, এমন রিয়াক্ট করতেন? ফারহান কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ। আর ওভাবে বুকে আগলে নিতেন? ফারহান শুধু তাকিয়ে থাকে, উত্তর দেয় না। পিহু আর অপেক্ষা না করে উঠে উপরে যেতে থাকে। কিছুক্ষণ যেতেই ফারহানের ডাকে পেছনে ফিরে, তোমাকে বাচ্চামি, হাসি খুশি আর চঞ্চলতায় মানায়, দেবদাস সাজা একটুও মানায় না। পিহু দুষ্টু হেসে বলে, মনে হচ্ছে নেতা সাহেব আমার প্রেমে পড়ে যাচ্ছেন। পিহুর কথায় ফারহান থতমত খায়। ফারহানের হুঁশ ফেরে কি বলছিল দ্রুত কথা কাটিয়ে নেয়, এমন কিছুই না, বন্ধু শত্রুর বোনও তো আমার বোনের মতোই, সেই হিসেবেই বলেছি। পিহু কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে বলে, আমি কিন্তু আপনার কোনো বোন না। কারণ? পিহু আটকাতেও ফারহান বলে, কারণ কি? পিহু হাসতে হাসতে গেয়ে ওঠে, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কে চায় বোঝায় কেমনে। বলে এক চোখ মেরে ওপরে চলে যায়। এদিকে ফারহান বিষম খেয়ে বসে, বিড়বিড়ে করায়, বেয়াদব মহিলা। মেঘ রেডি হয়ে নিচে বসে আছে। রুদ্র মাত্রই রুমে ঢুকেছে, ঘেমে টেমে অবস্থা খারাপ। ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই থমকে যায়। মেঘ চুল ঠিক করে সাইড টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। রুদ্র চুপচাপ খেয়ে নেয়। মেঘ কাপড় এনে দেয়, নিন গোসল করে রেডি হয়ে নিন। রুদ্র মেঘের হাত টেনে নিজের উড়ুর ওপর বসিয়ে দেয়। হাসকি স্বরে বলে, তোমাকে কেমন লাগছে জানো বউ? কেমন? রুদ্র মেঘের ঘাড়ে মুখ ডুবিয়ে নাক ঘেঁষে বলে, মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। মেঘ সুরসুরি পেয়ে নড়ে চড়ে ওঠে। কি করছেন, ছাড়ুন। ছাড়তে ইচ্ছে করছে না বউ, মনে যাচ্ছে এভাবে যুগের পর যুগ তোমাকে দেখে কাটায়। তারপর দুষ্টু হেসে আবার মাঝে মাঝে একটা আদরও করে। মেঘ জোর করে ছাড়িয়ে নেয়। আপনি গোসলে যান তো। রুদ্র মেঘের কপালে আলতো ঠোঁট ছোঁয়ায় যেন মেকআপ নষ্ট না হয়। তারপর বাথরুমে ঢুকে মেঘ চলে যায় পিহুদের কাছে। তুমি তোমার পিক স্টোরি দিয়েছো কোন সাহসে? সাদের প্রশ্নে সুমনা মুখ কুঁচকে বলে, কারণ আমি এখন সিঙ্গেল, আমার সুন্দর রূপ সবাইকে দেখাতে আপলোড দিয়েছি। কেন, তোমার চলে নাকি? অবশ্য চলবে, এত সুন্দর গার্লফ্রেন্ড হারিয়েছো। আর কিছু বলার আগেই সাদ একটানে সুমনাকে নিজের সামনে নিয়ে আসে। ধাক্কা খেয়ে সুমনা সাদের বুকের সাথে লেগে যায়। আর কিছু বলার আগেই সাদ একটানে সুমনাকে নিজের সামনে নিয়ে আসে। ধাক্কা খেয়ে সুমনা সাদের বুকের সাথে লেগে যায়। সাদের এক হাত সুমনার লেহেঙ্গার ওড়নার ভেতর দিয়ে পেটে রেখে শক্ত করে চেপে ধরে। এবার বলো কি যেন বলছিলেন ম্যাডাম? সুমনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, দ্রুত শ্বাস নিচ্ছে। সাদের স্পর্শে নড়াচড়া করার শক্তিও নেই। তোতলাতে তোতলাতে বলে, ছাড়ো, কেউ দেখবে। সাদ নির্লিপ্তভাবে বলে, দেখুক আমার বাচ্চার মাকে যা খুশি করতে পারি, তাই না? সুমনা লজ্জায় মাথা নিচু করে থাকে। সাদ তার কানের কাছে মুখ নিয়ে বলে, তাই না? সুমনা মাথা ঝাঁকায়। সাদ হেসে ছেড়ে দেয়। সুমনা বারবার ওনা ঠিক করছে, চারপাশে তাকাচ্ছে। এবার বলো স্টোরিতে নিজের ছবি দিয়েছো কেন? ভুল হয়েছে, আর দেব না। ডিলিট কে করবে? আমি। ফার্স্ট ডিলিট করো অ্যান্ড যা যা ছবি তুলেছো আমার নাম্বারে পাঠিয়ে দাও। বলেই সাদ সুমনার গাল টিপে চলে যায়। সুমনার বুক এখনো ধকধক করছে। মেঘদের দিকে যেতে যেতে সাদকে ইচ্ছে মতো বকে, অসভ্য, ইতর বেয়াদব খবিশ লোক। রুদ্র তার মোজা না পেয়ে চমকে মেঘকে ডাকতে ডাকতে মেঘদের রুমের সামনে চলে আসে। রুদ্রের ডাক শুনে মেঘ সহ বাকি মেয়েরাও তাকায়। তার পরনে কালো প্যান্ট, গায়ে সাদা শার্ট যা একেবারে বডি ফিট হয়ে আছে, ফলে জিমে গড়া শরীর স্পষ্ট আর উপরের কয়েকটা বোতাম খোলা, ফাঁক দিয়ে বুকের অংশ দৃশ্যমান। মেঘ রুদ্রকে দেখেই চারপাশে তাকায়, দেখে অনেক অপরিচিত মেয়েই তাকে চোখ দিয়ে গিরে খাচ্ছে। তাতে মেঘের ভীষণ রাগ হয়। দ্রুত এগিয়ে গিয়ে রুদ্রের হাত ধরে তাদের ঘরের দিকে টেনে নিয়ে যায়। রুদ্র অবাক হয়ে বউয়ের কাজকর্ম দেখছে, এমন হন্তদন্ত হয়ে টেনে আনছে কেন? রুমে ঢুকেই মেঘ রুদ্রকে এক ঝাড়ি দেয়। আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এভাবে ওদের সামনে গিয়েছিলেন কেন? রুদ্র ভ্রু কুঁচকে বলে, কেন আমি খারাপ লাগছে নাকি? মেঘ রুদ্রের বোতাম লাগাতে লাগাতে রাগী গলায় বলে, হ্যাঁ জঘন্য লাগছে, আর এভাবে বের হবেন না। রুদ্র হেসে কোট পরে নেয়। মেঘ তার মোজা খুঁজে দিয়ে নিচে চলে আসে। কিছুক্ষণ পর রুদ্র নামে, সাথে সাদ। বোনের দিকে তাকিয়ে দেখে পিহুকে ভীষণ মিষ্টি লাগছে। এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, খারাপ লাগছে না তো? পিহু হেসে মাথা নেড়ে না বোঝায়। রুদ্র আবার বলে, খারাপ লাগলে সাথে সাথে ভাইয়াকে বলবি কেমন? পিহু মাথা নাড়াতেই রুদ্র মেঘের দিকে তাকিয়ে চলে যেতে গিয়ে থেমে যায়। হাতের দিকে তাকিয়ে বলে, তোমার হাতের চুড়ি কোথায়?
মেঘ হাতের দিকে তাকিয়ে মন খারাপ গলায় বলে, ভেঙে গেছে। শোনামাত্র রুদ্র চিন্তিত হয়ে এগিয়ে গিয়ে মেঘের হাত উল্টে পাল্টে দেখতে লাগে। কোথাও কাটেনি তো? না না, ব্যাগে থাকতেই চাপ খেয়ে ভেঙে গেছে। পাশে সায়ানের কাজিন সহ অন্য মেয়েরা মিটিমিটি হাসছে। রুদ্র শান্ত স্বরে বলে, আগে বলোনি কেন? এখনই দেখেছি তাই। রুদ্র হাত ছেড়ে ফোন করতে করতে চলে যায়। মেয়েরা তো রুদ্রকে নিয়ে রীতিমতো গবেষণায় নেমে যায়। এক একজন বলছে বউয়ের অতি ক্ষুদ্র বিষয়ও খেয়াল রাখে এমন পুরুষ এখনো আছে। প্রায় 15 মিনিট পর রুদ্র আবার হাজির হয়। মেঘকে ইশারা করলে সে এগিয়ে যায়। রুদ্র পকেট থেকে গোলাপি চুড়ি জোড়া বের করে মেঘের হাতে যত্নে পরিয়ে দিয়ে চলে যায়। সব মেয়েরা উঠে পড়ে। রুদ্রভাই তো একেবারে বউ পাগল। মেঘ অনেক লাখে, এমন জামাই কবার ড্রিম। তখন সাফা দীর্ঘশ্বাস ফেলে বলে, এমন মানুষ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। বউয়ের খেয়াল রাখছে, আবার বোনেরও, সব দিকেই ব্যালেন্স। এটা শুধু বউ পাগল নয়, প্রকৃত পুরুষের উদাহরণ। মেঘ, তুমি খুব লাকি। মেঘ মুচকি হাসে। পিহু উঠে বলে, এই সবাই মাশাল্লাহ বলো, না হলে আমার ভাই ভাবির সংসারে নজর লাগবে। সবাই যে যার গাড়িতে উঠে পড়ে। রুদ্র ফারহানদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করেছে, সিকিউরিটি সহ। যেহেতু রাস্তা অনেক দূর তাই রিস্ক নিতে চায় না। রুদ্র, মেঘ, পিহু ও ফারহান একই গাড়িতে যাবে। সাথে আরেকটি গাড়িতে পুলিশের সিকিউরিটি থাকবে। একজন পুলিশ এসে তাদের জন্য সামনে দরজা খুলে দেয়। তবে রুদ্র ও ফারহান পেছনের দরজা খুলে। মেঘ পিহুকে ইশারা করে দুজনেই দুদিকে উঠে পড়ে। তারপর রুদ্র ড্রাইভিং সিটে আর ফারহান পাশে বসে। প্রায় 1 ঘন্টা যাওয়ার পর একটা মসজিদের সামনে গাড়ি থামে। এখান থেকে পুরুষরা নামাজ পড়বে, মহিলারা গাড়িতেই থাকবে। পিহুর একটু বিরক্ত লাগছিল। তখনই জানালায় থেকে সুমনা টোকা দিচ্ছে। সুমনা এখানে একা কি করছে, সাথে সাদের সাথে ছিল না। সুমনাকে দেখে তারা বেরিয়ে আসে। সিকিউরিটি গার্ডরা নিষেধ করলেও ওরা শোনে না। চারপাশে গ্রামীণ পরিবেশ, দুই পাশে মাঠ, মাঝে রাস্তা। নামতেই তারা ছবি তুলতে শুরু করে। রুদ্রদের নামাজ শেষ হলে বের হয়। তখন মেঘ রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে। কিছুটা দূরে পিহু মোবাইলে ছবি দেখছে আর সুমনার সাইড থেকে ছবি তুলছে মেঘের। আশেপাশে গাড়ি নেই ভেবে নিশ্চিন্ত। ছবি তুলতে এতটাই মগ্ন যে ফুল স্পিডে আসা বিশাল ট্রাকটি টেরে পায়নি। পিহু শব্দে মাথা তুলে মেঘের পেছনে তাকিয়ে দেখে ধেয়ে আসছে ট্রাক। সে চিৎকার করে ওঠে, মেঘ! চিৎকার শুনে রুদ্র চমকে থাকায় সাথে সাথে ডেকে ওঠে মেঘের নাম ধরে। মেঘ, সাইডে যাও। বলতে বলতেই দৌড় দেয়। এদিকে মেঘ যেন আটকে আছে। পিহু দৌড়ে গিয়ে মেঘকে ধাক্কা মেরে সাইডে সরিয়ে আনে। দুজনেই পড়তে যাচ্ছিল, রুদ্র কোনো রকম ধরে ফেলে। ফারহান দ্রুত পুলিশকে জিজ্ঞেস করে, এই রাস্তায় ট্রাক আসবে কই থেকে? এখানে তো ট্রাক চলাচল বন্ধ ছিল। রুদ্রর ভেতরে কাঁপছে, এক হাতে মেঘকে জড়িয়ে রেখেছে। পুলিশ জানায়। রুদ্র গম্ভীর মুখে বলে, এই গাড়ির সব ডিটেলস আজকের মধ্যে বের করবেন। সবাই আবার গাড়ি করে রওনা দেয়। রুদ্রকে চুপ দেখে মেঘ আমতা আমতা করে বলে, কিছু বলছেন না যে? রুদ্র শান্ত কণ্ঠে বলে, যে কথা শোনে না তাকে কিছু বলেও লাভ নেই। শব্দের অপচয় ছাড়া কিছুই না। মেঘ বুঝতে পারে রুদ্র রেগে আছে। কিছুক্ষণের মধ্যে তারা সেন্টারে পৌঁছে যায়। মেয়ে পক্ষের লোকেরা গেট নিয়ে ঝগড়া করছে, ভিড় জমেছে। তা দেখে রুদ্র মেঘদের নিয়ে অন্য গেট দিয়ে ঢুকে পড়ে। মেঘরা স্টেজের সামনে একপাশে বসে আছে। সামনে সবাই বউয়ের সাথে ছবি তুলছে, অনেকে খেতে বসেছে। ওরা এগুলোই দেখছে। আশেপাশে এত সুন্দর সুন্দর মেয়ে, তাই সুমনা সাদকে শক্ত করে নিজের পাশে বসিয়ে রেখেছে। সাদ ফিস ফিস করে বলে, আরে ভাই, আমি মেয়ে নাকি এক জায়গায় বসে থাকবো? একটু যাই ওদিকে, ছেলেরা বসে আছে। সুমনা চোখ রাঙিয়ে বলে, দরকার হলে আমার এক্সকে বিশ্বাস করবো, তাও তোমাকে না। কালকের দিনের মতো আবার কেউ এসে গলায় ঝুলে যাক, নো নেভার, কভি নেহি। সাদ কানে হাত দিয়ে অসহায় গলায় বলে, আচ্ছা আচ্ছা, যাচ্ছি না। এদিকে মেঘ রুদ্রকে খুঁজছে। এমনি রেগে আছে সে, আবার এখন মেঘেরও ভালো লাগছে না, তাই একটু উঠে সামনে খুঁজতে যায়। কিছু দূর যেতেই রুদ্রকে দেখতে পায় কয়েকজন লোকের সাথে কথা বলছে। মেঘ সেদিকেই এগিয়ে যায়। হঠাৎ এক ছেলে তার পথ আটকে দিয়ে বলে, হাই। মেঘ ইতস্তত করে জবাবে দেয়, জি ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ, আপনার নামটা কি? রুদ্রর চোখ তখন থেকেই মেঘের ওপর ছিল। ছেলেটাকে মেঘের পথ আটকাতে দেখে দ্রুত এগিয়ে আসে। মেঘ। মেঘের কথা থামিয়ে দিয়ে রুদ্র বলে, মিসেস রুদ্র চৌধুরী। মেঘ ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। ছেলেটি ভ্রু কুঁচকে বলে, ম্যারি। রুদ্র এক হাত পকেটে, অন্য হাতে মেঘকে টেনে নিজের সাথে চেপে ধরে বলে, ইয়েস। কোনো সমস্যা? ছেলেটি মুখ শুকিয়ে বলে,
না তেমন কিছু না। বলেই সেখান থেকে কেটে পড়ে। ভাবছিল মেঘ সিঙ্গেল। মেঘ রুদ্র মেঘকে নিয়ে একপাশে গিয়ে বসে, তবে তার মুখে কোনো কথা নেই, হাসি নেই, শুধু গম্ভীর ভাব। মেঘ অনেকক্ষণ ধরে এক আঙুল দিয়ে রুদ্রের গলার ছোট ছোট দাড়িতে হাত বোলাচ্ছে, কিন্তু রুদ্র চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছে। মেঘ মুখ চুপসে বলে,